আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি কে মাজুদুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা কি শিখব? আমরা অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবো। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি। এই চুক্তি যদি না থাকে, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ আমরা কিভাবে নিষ্পত্তি করব সেটা আমরা জানব। লাভ ক্ষতি আবন্টন হিসাব তৈরি করে আমরা অংশীদারি ব্যবসার মুনাফা কিভাবে অংশীদারদের মধ্যে বন্টন করা হয় এবং সেই মুনাফার পরিমাণ নির্ণয় করব। অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবো এবং জানতে পারবো কোন অংশীদারের বছর শেষে মূলধনের পরিমাণ বা সত্ত্ব কত টাকা। চলে আসি আজকের পাঠে। প্রথমে আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করব। অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলে তাকে অংশীদারি ব্যবসা বলে। ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য থাকবে সেটা। এখানে তারা দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হবে ব্যবসার উদ্দেশ্যে, কোনো অবৈধ কাজের জন্য নয়, তাহলে সেটা অংশীদারি ব্যবসার মধ্যে পড়বে না বা ব্যবসার সংজ্ঞার মধ্যে পড়বে না। এখন এই দুই বা ততোধিক ব্যক্তি বললাম আমরা, তাহলে কতজন সদস্য হতে পারবে? বলা আছে অংশীদারি আইনে অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সংখ্যা 20 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন সাধারণ অংশীদারের ক্ষেত্রে, আর সর্বনিম্ন 2 জন। তবে যদি সেটি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয় সেক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। বাংলাদেশে কার্যকর রয়েছে 1932 সালের অংশীদারি আইন, যেটিকে ব্রিটিশ অংশীদারি আইন বলা হয়। এর 4 ধারা বলা আছে, সকলের দ্বারা বা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাই অংশীদারি ব্যবসা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সকলের পক্ষ থেকে সকলের দ্বারা, অর্থাৎ সকল অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে অথবা তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে, সেই ব্যবসা পরিচালনা করবে এবং তাদের মধ্যে চুক্তি থাকবে যে মুনাফা হলে তাদের কিভাবে সে বন্টন করা হবে, সেই চুক্তি অনুযায়ী মুনাফাটা বন্টন করবে। প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসা হচ্ছে একটি কতিপয় ব্যক্তির সংঘ, সমশ্রেণী, এটাকে বলা হয় একই ধরনের চিন্তা চেতনা যাদের রয়েছে সে জাতীয় প্রতিষ্ঠান, ব্যক্তিদের একটি সংঘ যার উদ্দেশ্য হচ্ছে সম্মিলিতভাবে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করা এবং নিজেদের মধ্যে বন্টন করা। এরপরে আসি আমরা অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহ কি কি। বাংলাদেশে কার্যকর 1932 সালের অংশীদারণ আইনের 4 ধারায় বর্ণিত অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞা দেয়া আছে সেখানে কিছু কিছু উপাদানের কথা বলা আছে, অংশীদারি ব্যবসায়ের উপাদানগুলোর কথা বলা আছে, আমরা সেগুলো একটু বিস্তারিত জানবো। এরূপ ব্যবসায় অবশ্যই কমপক্ষে 2 জন সদস্য থাকতে হবে, সাধারণ অংশীদারি হোক বা ব্যাংকিং অংশীদারি কারবার হোক। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, 2 জনের নিচে অংশীদারি ব্যবসা গঠন করা সম্ভব না। যদি সাধারণ অংশীদার হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 20 জন, আর ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। এখানে অংশীদারি ব্যবসা মূলত গঠিত হয় চুক্তির মাধ্যমে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। চুক্তি লিখিত হতে পারে, মৌখিক হতে পারে।
তবে ভবিষ্যতের যে কোনো ধরনের আইনগত জটিলতা এড়ানোর জন্য অংশীদারি চুক্তিটা লিখিত হওয়া বাঞ্ছনীয়, ভালো। আর লিখিত চুক্তি কে আমরা চুক্তিনামা বলে থাকি, ডিড বলে থাকি। আরো কিছু বৈশিষ্ট্য আছে, উপাদান। সদস্যদের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসার সৃষ্টি হয়। চুক্তি ছাড়া একাধিক ব্যক্তি বা কোনো ব্যবসা করলে বা হিন্দু পারিবারিক যৌথ ব্যবসাকে অংশীদারি বলা যাবে না। যেখানে চুক্তি নেই সেখানে অংশীদারি ব্যবসা নেই। বর্তমানে দেখা যায় হিন্দু যৌথ পরিবারগুলো একসাথে তারা ব্যবসা করে, তো হিন্দু যৌথ পরিবারকে আমরা অংশীদারি ব্যবসা বলতে পারবো না, কারণ এখানে তাদের ব্যবসা করার জন্য কোনো চুক্তিবদ্ধ হয়নি, এবং চুক্তি ছাড়া কোনো সংঘ যদি কোনো কাজ করে থাকে সেটা আমরা কি করবো না, অংশীদারি ব্যবসা বলবো না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারি ব্যবসার মূল লক্ষ্য হলো বৈধভাবে কোনো ব্যবসা মুনাফা অর্জন করা। অবৈধভাবে কোনো কিছু চোরাচালান করা বা মাদক অস্ত্র ব্যবসায় বিভিন্ন জিনিস আছে, অবৈধ কারবার করার জন্য যদি চুক্তিবদ্ধ হয় সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলতে পারবো। অংশীদারি ব্যবসার মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন। উক্ত মুনাফা অংশীদারদের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টন করা হলো, একটি একটি উপাদান। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্য যদি না থাকে তাকে সেকে আমরা অংশীদারি ব্যবসা বলতে পারবো না। অংশীদারি ব্যবসার প্রত্যেক সদস্য এককভাবে এবং যৌথভাবে একে অপরের নিকট দায়বদ্ধ থাকবে। ফলে একজনের দায়ের জন্য অন্য সকলে এবং অন্য সকলের জন্য একজন দায়ী করা যায়। এখানে বলা হয় অংশীদারির ব্যবসায়ের অংশীদাররা একে অন্যের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ কোন অংশীদারের কাজের দায়ভার সকল অংশীদারের উপর বর্তাবে এবং সকল অংশীদারের দায়ভার যে কোনো অংশীদারের উপর বর্তাবে। এজন্য অংশীদারি ব্যবসাকে চূড়ান্ত সৎ বিশ্বাসের ব্যবসায় বলা হয়। এই ব্যবসা গঠন ও সাফল্য লাভের অন্যতম উপাদান হলো অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এর অভাব হলে ব্যবসা পরিচালনা করা যাবে না। আইন অনুযায়ী অংশীদারদের মধ্যকার চুক্তিকে সৎ বিশ্বাসের চুক্তি বলা হয় এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্ককে চূড়ান্ত সৎ বিশ্বাসের সম্পর্ক বলা হয়। আর কি বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু দেখি। আমি এটা আগেও বলেছি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি মানে মূল ভিত্তি, সেটা চুক্তি মূল ভিত্তি। এটা ছাড়া অংশীদারি ব্যবসা কোনোভাবেই গঠন করা যাবে না। লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। লিখিত চুক্তিকে আমরা চুক্তিপত্র বলে থাকি, চুক্তিনামা বলে থাকি। এবং সদস্য সংখ্যা আগেও বলা হয়েছে, সর্বোচ্চ 20 জন সাধারণ অংশীদারের ক্ষেত্রে, সর্বোচ্চ 10 জন ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে, এবং উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন। এখানে অংশীদাররা মূলধন সম্মিলিতভাবে দিবে। প্রত্যেক অংশীদার তাদের চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করবে। প্রত্যেক অংশীদার যে মূলধন সমান দিবে এমন নাও হতে পারে। তারা কেউ হয়তো মূলধনের পরিবর্তে তার ব্যক্তিগত সুনাম অথবা তার কোয়ালিফিকেশন, তার পরিচালনার দক্ষতা ইত্যাদি মূলধন হিসেবে দিতে পারে। সেক্ষেত্রে কেউ মূলধন বিনিয়োগ না করে অংশীদারের কারবারের অংশী হতে পারে। অংশীদারগণ সম্মিলিতভাবে বা একজন অংশীদার সবার পক্ষ থেকে ব্যবসা পরিচালনা করতে পারে, তবে পরিচালনার প্রত্যেক অংশীদার দায়ী থাকবে। বলা আছে সবাই মিলে ব্যবসার ডিসিশন নিতে, ব্যবসা পরিচালনা করার জন্য অংশ নিতে পারে। অথবা যদি এমন হয় যে সবাই পরিচালনা করতে আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সবাই ডিসিশন নিতে আসলে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সে কারণে একজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে, যাকে পরিচালনা অংশগ্রহণের জন্য তাকে হয়তো বেতন দেওয়া হলো, সেই পরিচালনা করলো। কিন্তু সে পরিচালনা করলেও দায়টা শুধু তার উপর বর্তাবে না, সবার উপরে বর্তাবে। সকল অংশীদার পরিচালনা করুক বা তাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যবসা পরিচালনা করুক, দায় সবার উপরেই বর্তাবে। আইনের ধারা অনুযায়ী একজন অংশীদারদের ব্যবসা সংক্রান্ত কাজের জন্য অন্য সকল অংশীদার এককভাবে যৌথভাবে দায়ী থাকবে।
তার ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজের দায় দায়িত্ব অন্যান্য সকল অংশীদারকে বহন করতে হবে। কোন অংশীদার যদি চুক্তি করে ব্যবসার নামে, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে যদি কোনো দায়ের উদ্ভব হয়, তাহলে সকল অংশীদার এর জন্য দায়ী থাকবে। অংশীদারি ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। অনিবন্ধিত অংশীদার ব্যবসা আইনের চোখে বৈধ ব্যবসা সংগঠন, তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত অংশীদার অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে। এখানে যদি অংশীদারি ব্যবসাটা রেজিস্ট্রেশন করা হয়, তাহলে যে প্রতিষ্ঠানটা রেজিস্ট্রেশন করা হয়নি তার থেকে একটু সুবিধা ভোগ করে। কিভাবে কি সুবিধাগুলো ভোগ করে আমরা সেটা দেখব। আমাদের দেশে এই অংশীদারি ব্যবসাটা পরিচালনা করার জন্য একটা প্রচলিত আইন, সেটা হচ্ছে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী নিয়ন্ত্রণ। সকল ব্যক্তি অংশীদারি ব্যবসার সদস্য হতে পারে না। সাধারণত আমরা সকল ধরনের ব্যক্তি কিন্তু অংশীদারি হতে পারবে না। যেমন নাবালক আছে, সে চুক্তি করতে পারে না। নাবালক কোনো চুক্তি করতে পারে না। আর অংশীদারি ব্যবসা একটা চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যবসা সংগঠন, সুতরাং নাবালক অংশীদারি ব্যবসার সদস্য হতে পারবে না। পাগল, দেউলিয়া, তারা চুক্তি করতে পারে না। যেহেতু নাবালক, পাগল, দেউলিয়া চুক্তি করতে পারে না, তারা অংশীদারি ব্যবসার সদস্য হতে পারে। এছাড়া যে কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ অংশীদারি ব্যবসায় সদস্য হতে পারে। এখানে অংশীদারি ব্যবসায় চুক্তিতে উল্লেখ থাকবে যে অংশীদারদের মধ্যে অর্জিত যে মুনাফা সেটা কিভাবে বন্টন হবে। যদি অংশীদারি ব্যবসায় মুনাফা কিভাবে বন্টন হবে উল্লেখ না থাকে, তাহলে আমরা সকল অংশীদারদের মধ্যে সমানভাবে বন্টন করে দিব মুনাফা। চুক্তিতে মুনাফা বন্টনের কথা বলা না থাকলে তাহলে আমরা সকল অংশীদারদের মধ্যে মুনাফা সমানভাবে বন্টন করব। অংশীদারি ব্যবসায়ের আইনগত কোনো পৃথক সত্তা নেই, অংশীদারগণই এর সত্তা বলে বিবেচনা হয়। তাই অংশীদারি ব্যবসায়ের পাওনাদার এর পাওনাটা অংশীদারদের পাওনাদারগণ পাওনা আদায়ের জন্য কারবারের বিরুদ্ধে মামলা না করে অংশীদারদের, অর্থাৎ আমি একটা অংশীদারি কারবারের অংশীদার, আমার প্রতিষ্ঠানের কাছে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ পাওনা হয়, তাহলে সে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আমি সরাসরি আমার বা আমার প্রতিষ্ঠানে অন্যান্য যারা অংশীদার রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে। অংশীদারি ব্যবসা মূলত আইন পরিপন্থী কোনো কাজ করবে না। বিধি আইনসম্মত যে কোনো কাজই অংশীদারি ব্যবসার আওতার মধ্যে পড়বে। বেআইনি কোনো কিছুর জন্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হবে না। অংশীদারি ব্যবসায় কোনো অংশীদার তৃতীয় কোনো পক্ষের নিকট চাইলেই তার অংশ হস্তান্তর করতে পারে না। সেক্ষেত্রে সকল অংশীদারদের সম্মিলিতভাবে তাদের ডিসিশন থাকতে হবে। সম্মিলিত বা ডিসিশন বা সম্মতির প্রয়োজন হয়। একটা অসুবিধা হচ্ছে অংশীদারি ব্যবসায়, এই ব্যবসাটি স্থায়িত্ব কম। যে কোনো অংশীদারে মৃত্যু হলো, অংশীদারি ব্যবসা বিলোপ। পাগল হয়ে গেল, অংশীদারি ব্যবসা বিলোপ। দেউলিয়া হয়ে গেল কোনো অংশীদার, অংশীদারি ব্যবসা বিলোপ। কোনো অংশীদার থাকতে চাইছে না, অংশীদার ব্যবসা বিলোপ। অর্থাৎ যে কোনো সময় চাইলে অংশীদার ব্যবসা বিলোপ হতে পারে। এখন আমরা দেখব অংশীদারি ব্যবসা গঠন প্রক্রিয়া কেমন হবে। অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা সংগঠন করে। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসা গঠিত হয়। কিভাবে গঠিত হয়? প্রথমে অংশীদারি ব্যবসা গঠন করে সদস্য সংখ্যা, চুক্তি সম্পাদন, নিবন্ধন, অনুমতিপত্র সংরক্ষণ এবং কার্যালয়। গঠন প্রক্রিয়াটা আমরা বর্ণনা করছি। দুই বা ততোধিক সদস্য, আগে বলছি যে সাধারণ অংশীদারে 2 জন, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং অংশীদারি ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, সর্বনিম্ন 2 জন সদস্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠিত হবে। চুক্তি সম্পাদন, সকল অংশীদার মিলে এরা চুক্তি সম্পাদন করবে। লিখিত হতে পারে অথবা মৌখিক, তবে ভবিষ্যৎ বিরোধ এড়ানোর জন্য লিখিত হওয়া উত্তম। অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে ভবিষ্যতে বিরোধ এড়ানোর জন্য অংশীদারগণ
নিজেদের স্বার্থে ইচ্ছা করলে ব্যবসা নিবন্ধন করে নিতে পারে। অনুমতিপত্র ব্যবসার ধরন ও প্রকৃতি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় পৌরসভা অথবা সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগ লাইসেন্স বা অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যদি আমার ধরো আমরা অংশীদারি ব্যবসা করলাম, তোমরা যেটাকে সিলিন্ডার গ্যাস বলো, এলপিজি গ্যাস, সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে আমাদের অনুমতি নিতে হবে। কারণ গ্যাসের যেটা দাহ্য পদার্থ, যে কোনো কিছু ঘটতে পারে, ফায়ার সার্ভিস অথবা আমার অন্য সরকারি যে কর্তৃপক্ষ রয়েছে সেখান থেকে অনুমতি পাওয়ার পরে ব্যবসা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমার পৌরসভা থেকে অনুমতি নিতে হয়। তাহলে আমরা অনুমতি পত্রগুলো সংগ্রহ করে ব্যবসা শুরু করতে পারি। উক্ত কার্যাবলী সম্পাদন করলে আমাদের কি করতে হবে? অংশীদারি ব্যবসা কার্যক্রম শুরু হয়ে যায়। অংশীদারদের চুক্তিপত্র, আমি আগে বলেছিলাম মূল ভিত্তি হচ্ছে চুক্তিপত্র, চুক্তিপত্র নয়। অংশীদারের ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, কিন্তু অংশীদারের ব্যবসায় যদি বলা হয় মূল ভিত্তি চুক্তিপত্র তাহলে এটা ভুল হবে। চুক্তি মূল ভিত্তি, কিন্তু চুক্তিপত্র মূল ভিত্তি নয়। লিখিত হতে পারে চুক্তিটা, মৌখিক হতে পারে। এই লিখিত চুক্তি যখন হয় তাকে আমরা চুক্তিপত্র, চুক্তিনামা বলি, ইংরেজিতে ডিড বলে হয়। এখানে যে দলিলে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য, বিষয়বস্তু, কার্যপদ্ধতি, লাভ লোকসান বন্টন, অংশীদারদের স্বার্থ ও অধিকার সংক্রান্ত বিষয় লিখিত থাকে এবং অংশীদারগণ স্বাক্ষরের মাধ্যমে চুক্তিবদ্ধ হয় তাকে চুক্তিপত্র বলে। 1932 সালে অংশীদারি আইনে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলে গণ্য করা হয়। আমরা বলেছিলাম চুক্তি হতে পারে মৌখিক, লিখিত, এবং এই লিখিত চুক্তিটা হতে পারে আবার নিবন্ধিত। এখন যদি আমাদের অংশীদার করলাম, ব্যবসা করলাম, চুক্তির অবর্তমানে কি করতে পারি আমরা, কি কি আইন আমাদের কার্যকর হবে? চুক্তির অবর্তমানে চুক্তিতে যে বিষয়গুলো নাই সেক্ষেত্রে আমরা চুক্তিপত্রে কোনো বিষয় উল্লেখ নাই এমন কোনো বিষয়ের সৃষ্টি হলো। চুক্তিপত্র আছে আমাদের বা চুক্তি আছে, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হলো যেটা চুক্তি করার সময় বাদ পড়ে গেছে বা চুক্তিপত্রে উল্লেখ নেই, তখন আমরা কি করব? তখন আমাদের অংশীদারি আইন আছে, সেখানে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সেটা সলভ করব। যদি অংশীদারদের চুক্তিতে বা চুক্তিপত্রে লাভ ক্ষতি কিভাবে বন্টন করা হবে উল্লেখ না থাকে, তাহলে আমরা সমানভাবে বন্টন করব। যদি অংশীদারি কারবারের চুক্তিতে মূলধনের উপর এবং উত্তোলনের উপর সুদ ধার্যের সম্পর্কে কিছু বলা না থাকে, তাহলে আমরা আইন অনুযায়ী উত্তোলন এবং মূলধনের উপর সুদ ধার্য করতে পারবো না। অংশীদারি চুক্তিপত্রে কে ব্যবসা পরিচালনা করবে এবং ব্যবসা পরিচালনার জন্য তাকে কোনো ধরনের বেতন বা বোনাস বা কমিশন দেওয়া হবে কিনা, এটা যদি উল্লেখ না থাকে তবে আমরা আইনের আশ্রয় নিতে পারি। সে আইনে বলা আছে কোনো অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে তাকে বেতন, পারিশ্রমিক বা কমিশন প্রদান করা যাবে না, অর্থাৎ সে কোনো পারিশ্রমিক পাবে না। অংশীদার কর্তৃক যদি ঋণ প্রদান করা হয় এবং এই ঋণ প্রদানের উপর সুদের হার উল্লেখ না থাকলে, তাহলে অংশীদার আইন বলছে যে তাহলে 6% হারে সুদ দিতে হবে। প্রত্যেক অংশীদার কত টাকা মূলধন সরবরাহ করবে, কোন অনুপাতে মূলধন সরবরাহ করবে, এই সম্পর্কে কিছু উল্লেখ না থাকলে অংশীদার আইন বলছে তাহলে সমান অংশে সম পরিমাণ মূলধন সবার থেকে সরবরাহ করতে হবে। এবং উত্তোলন, বার্ষিক উত্তোলন বা সম্পর্কে যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে বা চুক্তিতে উল্লেখ না থাকে, তাহলে অংশীদার আইন বলছে প্রত্যেক অংশীদার বার্ষিক সমান পরিমাণ উত্তোলন করবে। ব্যবসার সকল দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং এককভাবে দায়ী থাকবে। ব্যবসার কেন্দ্রীয় বা প্রধান অফিস সে হিসাবপত্র, দলিলপত্র দিয়ে সংরক্ষিত থাকবে। অংশীদারগণের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে দায় দায়িত্ব বন্টন, পুনঃবন্টন বা পরিবর্তন করতে হবে। প্রত্যেক অংশীদারদের হিসাবপত্রের খাতা পরিদর্শন, কপি করে নেওয়া, প্রতিলিপি গ্রহণ, দলিলপত্র কপি সংগ্রহ করতে পারবে, এটা তার অধিকার। দেউলিয়া অংশীদারের সম্পত্তি তার আদায় করতে হবে, অর্থাৎ কোনো অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তার পাওনাটা আদায় করে নিতে হবে।
সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া কোনো অংশীদারকে বহিষ্কার, অর্থাৎ কোনো একজনের একক সিদ্ধান্তে অন্য কোনো অংশীদারকে বহিষ্কার করা যাবে না, বা কোনো অংশীদারকে ব্যবসা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা যাবে না, বা ব্যবসার ধরনটাও কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। সব অংশীদার যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা বিলোপ সাধন করতে পারে। ব্যবসার ব্যবস্থাপনা পরিচালনার বিষয়ে কোনো মতৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ঠ অংশীদারদের মত অনুযায়ী তা মীমাংসা করতে হবে। ব্যবসায়ের স্বার্থে কোনো অংশীদারগণ ব্যক্তিগতভাবে যে ব্যয় করবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক সেই পরিমাণ টাকা ব্যবসা হতে তাকে দিতে হবে। সম্পদ উদ্ধারের জন্য মামলা করতে পারবে। কোনো অংশীদার ব্যবসায় ক্ষতি সাধন করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে অন্যরা তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায়। এরপরে বলেছে অংশীদারদের ব্যবসায় নিবন্ধন কেমন হবে। আগে বলেছি অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে ভবিষ্যতে কিছু সুবিধার জন্য এবং কিছু ঝামেলা এড়ানোর জন্য আমাদের অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হয়। এই নিবন্ধনটা বলা হয় মূলত নিবন্ধকের তালিকায় অংশীদারি ব্যবসায়ের নামটা নিবন্ধন করাটাই হচ্ছে অংশীদারি ব্যবসা নিবন্ধন। এরপরে কিভাবে আমরা অংশীদারি ব্যবসা নিবন্ধন করতে পারি পদ্ধতিটা আমরা আলোচনা করছি। 1932 সালের অংশীদারি আইনের 58 এবং 59 ধারায় অংশীদারি আইনে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অংশীদারি ব্যবসা নিবন্ধনের জন্য সরকার নিযুক্ত নিবন্ধকের অফিস প্রত্যেক জেলাতেই আছে। নিবন্ধকের অফিসে নির্ধারিত ফর্মে ও নির্দিষ্ট ফি প্রদান পূর্বক দরখাস্ত করতে হয় এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকটি অংশীদারগণ দরখাস্ত পূরণ করে সিগনেচার স্বাক্ষর দিয়ে নিবন্ধকের নিকট দাখিল করলে তাহলে তারা নিবন্ধনের জন্য আবেদন করবে। কি কি বিষয় থাকবে আবেদনে? অংশীদারি প্রতিষ্ঠানের নাম কি হবে? এই নামের ক্ষেত্রে প্রচলিত যে নাম রয়েছে, অর্থাৎ এমন কোনো নাম নির্ধারণ করা যাবে না যে নামে অলরেডি একটি প্রতিষ্ঠান রয়েছে, এমন কোনো নাম নেওয়া যাবে না। অর্থাৎ এমন একটি নাম নির্ধারণ করতে হবে যে নামে আর কোনো প্রতিষ্ঠান নেই। প্রতিষ্ঠানের প্রধান অফিস কোথায় হবে তার ঠিকানা দিতে হবে। অন্য কোথাও এর শাখা অফিস থাকবে কিনা তার ঠিকানা দিতে হবে। ব্যবসা শুরু কত দিনের জন্য ব্যবসা শুরু করবে, কতদিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠা করা হচ্ছে, অংশীদার নাম, ঠিকানা, পেশা, অংশীদার প্রতিষ্ঠান প্রত্যেকের, অর্থাৎ কোন অংশীদারি প্রতিষ্ঠানে প্রত্যেকের যোগদানের তারিখ, ব্যবসার স্থায়িত্বকাল এবং কার্যকাল। আমরা যদি অংশীদারি ব্যবসাটা নিবন্ধন না করি তাহলে কি হবে? বাংলাদেশে বলবৎযোগ্য 1932 সালের অংশীদারি আইনে অংশীদারি ব্যবসায় নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, তবে নিবন্ধিত অংশীদার প্রতিষ্ঠান অনিবন্ধিত প্রতিষ্ঠানের থেকে আইনগত সুবিধা ভোগ করে থাকে। সে কারণে আমরা নিবন্ধনটা করি, অর্থাৎ যেটা নিবন্ধন রেজিস্টার্ড সেটি যেটা রেজিস্টার্ড নয় সেখান থেকে সুবিধা একটু আইনগত সুবিধা পেয়ে থাকে। সে কারণে আমরা অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করার জন্য বলা হয়। এখানে আইনের 69 ধারায় বলা আছে কি কি অসুবিধাগুলো দেখা যায় যদি নিবন্ধন না করা হয়। অংশীদারি প্রতিষ্ঠান যদি নিবন্ধন না হয় বা নিবন্ধন বইতে সংশ্লিষ্ট অংশীদারগণের নাম লিখিত না থাকলে কোনো অংশীদার অপর অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি হতে উদ্ভূত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবে না। অর্থাৎ নিবন্ধন না হলে কোনো অংশীদার অন্য কোনো অংশীদার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে না। অংশীদারি প্রতিষ্ঠান যদি নিবন্ধিত না হয়, মামলাকারী অংশীদারের নাম নিবন্ধন না থাকে, উক্ত অংশীদার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিজাত অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কিন্তু তৃতীয় পক্ষ সবসময় এই অধিকার ভোগ করবে। অর্থাৎ আমি অংশীদারি কারবারের অংশীদার, আমি মামলা করতে পারবো না তৃতীয় পক্ষের বিরুদ্ধে, কারণ আমার অংশীদারি কারবারটি নিবন্ধিত নয়, কিন্তু তৃতীয় পক্ষ আমার বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করতে পারবে। 3 নম্বর বলছে কোন তৃতীয় পক্ষ ব্যবসা প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা করলেও উক্ত প্রতিষ্ঠান বাদী পক্ষের নিকট হতে নিজস্ব প্রাপ্য অর্থের জন্য পাল্টা দাবি করতে পারে না। কি বলা হচ্ছে? কোন তৃতীয় পক্ষ ব্যবসা প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা করলেও উক্ত প্রতিষ্ঠান বাদী পক্ষের নিকট হতে নিজস্ব প্রাপ্য অর্থের জন্য পাল্টা দাবি আদায় করতে পারবে না। আমার জন্য
আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে কোনো একটা তৃতীয় পক্ষ, আমার প্রতিষ্ঠানটি নিবন্ধন করা নাই আমার অংশীদারি, তাহলে মামলা দায়ের করলেও আমি তৃতীয় পক্ষের বিরুদ্ধে কি করতে পারবো না, আমার কোনো পাওনা আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবো না। ইন্টারেস্টিং একটা ব্যাপার, 100 টাকার অধিক কোনো পাওনা আদায়ের জন্য অংশীদারি বলছেন তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। 100 টাকা পর্যন্ত আমি কি করতে পারবো না, 100 টাকার অধিক, 100 টাকার অধিক যদি আমি কারো কাছে পাওনা থাকি তাহলে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে পারবো না, সহজ কথা। এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও অংশীদারগণ নিম্নোক্ত সুবিধাগুলো ভোগ করে থাকে, অর্থাৎ অনিবন্ধন করা না থাকলেও এই সুবিধাগুলো আমরা পাই। অংশীদারগণ ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ্ত সাধন বা বিলুপ্ত ফার্মের হিসাব সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করতে পারবে। নিবন্ধিত যদি নাও হয় তারপরেও অংশীদারগণ যখন প্রতিষ্ঠানটি বিলোপ হয়ে যাবে, বিলুপ্ত হবে, তখন ফার্মের হিসাব সংক্রান্ত বিষয়ে মামলা করতে পারবে। বিলুপ্ত প্রতিষ্ঠান হতে নিজের অংশ দাবি করার জন্য মামলা দায়ের করতে পারবে। প্রতিষ্ঠান নিবন্ধিত না হলেও প্রতিষ্ঠান বিলুপ্তির পর প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারের জন্য অংশীদারদের আদালতে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ প্রতিষ্ঠান যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেই প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারের জন্য অংশীদাররা মামলা করতে পারবে এবং কোন অংশীদার নিজের অংশ দাবি করার জন্য মামলা দায়ের করতে পারবে। এরূপ প্রতিষ্ঠানের কোন অংশীদার দেউলিয়া হলে অংশীদার তার সম্পদ উদ্ধার ও তা হতে নিজ পাওনা আদায় করতে পারবে। অর্থাৎ কোন অংশীদার দেউলিয়া হয়ে গেছে, সেখান থেকে তার সম্পদ এবং দেউলিয়া অংশীদারের সম্পদ উদ্ধার করতে পারবে এবং তা হতে তার নিজের পাওনা আদায় করতে পারবে। ছোট আদালতে অধীনস্থ এলাকায় অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদাররা তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকা পর্যন্ত দাবি আদায়ের জন্য মামলা করতে, 100 টাকা, কিন্তু তার বেশি হলে মামলা দায়ের করতে পারবে না। কোন অংশীদার বিশ্বাসভঙ্গমূলক কোনো কাজ করলে অন্য অংশীদাররা তার বিরুদ্ধে মামলা করতে পারবে। অর্থাৎ বিশ্বাসভঙ্গ, চুক্তিভঙ্গমূলক কোনো কাজ করলে অন্য অংশীদাররা মামলা দায়ের করতে পারবে। অংশীদারদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি আমরা দেখি এবং তাদের অধিকার কি থাকে। অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের যে সকল দায়িত্ব কর্তব্য থাকে তা হচ্ছে, সীমাবদ্ধ অংশীদার ছাড়া এই ব্যবসায় সকল অংশীদারদের দায় অসীম। শুধু সীমাবদ্ধ অংশীদার থাকে, তাদের দায় সীমিত, বাকি সকল অংশীদারের দায় অসীম। কোন এক অংশীদারের দায়িত্ব সবার উপর বর্তাবে। যদি কোন অংশীদারের কাজের ফলাফল এমন হয় যে তার ক্ষতিপূরণ ব্যবসা থেকে দিতে হচ্ছে, সবাইকে দিতে হচ্ছে, যদি ব্যবসায়ের অর্থ থেকে সেটা সংকলন হচ্ছে না, তাহলে তাদের ব্যক্তিগত তহবিল থেকেও অর্থ দিয়ে সেই দাবি পূরণ করতে হবে। ব্যবসায় কোনো ক্ষতি বা লোকসান হলে চুক্তি অনুযায়ী বা চুক্তির অবর্তমানে সমান হারে অংশীদারদের তা বন্টন করতে হবে। অর্থাৎ কোন ব্যবসা প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয়, লোকসান হয়, তাহলে কি ক্ষতির অংশ সব অংশীদার ভোগ করবে, তবে সেটা চুক্তি অনুযায়ী, অথবা চুক্তিতে যদি এটা না বলা থাকে তাহলে অংশীদার আইন অনুযায়ী বলা আছে সমানভাবে বন্টন করতে হবে। যদি কোনো অংশীদার ইচ্ছাকৃত অবহেলার জন্য ব্যবসার কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে অংশীদার তা বহনে বাধ্য থাকবে। সহজ কথা, কোনো অংশীদারদের ইচ্ছা, কোনো অংশীদারের ইচ্ছাকৃত অবহেলার জন্য যদি ব্যবসার ক্ষতি হয়, তাহলে শুধু তাকে ওইটা বহন করতে হবে। কোন অংশীদার প্রতিষ্ঠান হতে বা প্রতিষ্ঠানের সাথে জড়িত সম্পর্ক হতে অথবা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত মুনাফা অর্জন করতে পারবে না। যদি কোনো অংশীদার এরূপ করে থাকে তবে উক্ত মুনাফা অর্জন ফেরত দানে তাকে পারবে। সহজ কথা, ব্যবসা প্রতিষ্ঠানের অর্থটা দিয়ে সে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবে না, ব্যক্তিগত মুনাফা অর্জন করতে পারবে না, ব্যক্তিগত ব্যবহার করতে পারবে না। যদি করে থাকে তাহলে সে যে কাজটা করলো সেই কাজে যদি কোনো মুনাফা হয় তবে সেটি অংশীদারি কারবারে নিয়ে আসতে বাধ্য থাকবে সে। কোন অংশীদার ব্যক্তিগতভাবে অংশীদারি ব্যবসার অনুরূপ কোনো প্রতিযোগিতামূলক ব্যবসা পরিচালনা করতে পারবে না। আমরা 10 জন মিলে একটা খামার করলাম, মুরগির খামার,
এর মধ্য থেকে একজন অংশীদার গিয়ে আমাদের এখানে অংশীদার আছে, সে নিজে আবার আরেকটা মুরগি খামার করলো, এটা হবে না, করতে পারবে না। অংশীদারদের দায়িত্ব হলো চুক্তি ও আইনে বর্ণিত ক্ষমতা সীমার মধ্য থেকে কার্য সম্পাদন করা। এর বাইরে কিছু করা হলে এবং তাতে ব্যবসার কোনো ক্ষতি হলে উক্ত অংশীদার তা পূরণ করতে বাধ্য থাকবে। তার আইনে তাকে যেটুকু ক্ষমতা দেয়া হয়েছে, তার যে দায়িত্ব আছে সেটাই সে প্রয়োগ করবে। এর বাইরে গিয়ে যদি কোনো কাজ করে এবং তাতে যদি ক্ষতি সাধন হয়, তাহলে তা সে পূরণ করতে বাধ্য থাকবে। কোন অংশীদার প্রতারণার আশ্রয় গ্রহণ করলে তার জন্য ব্যবসায় বা অংশীদারগণ ক্ষতিগ্রস্ত হলে উক্ত অংশীদার তা পূরণ করতে, প্রতারণার কারণে যদি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয় বা কোনো অংশীদার ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে একা। এখন আমাদের অংশীদারের ব্যবসার অধিকারগুলো কি কি আছে আমরা একটু দেখি। অংশীদারি ব্যবসায় চুক্তি হলো এর মূল ভিত্তি। অবশ্যই চুক্তি অংশীদারি আইনের বিধান সাপেক্ষে হতে হয়। তাই চুক্তি এবং অংশীদারি আইনের বিধান অনুযায়ী অংশীদারদের অধিকার এবং কর্তব্য সমূহ নিরূপিত হয়ে থাকে। আইন অনুযায়ী তার অধিকার এবং কর্তব্যগুলো নির্ধারিত হয়ে থাকে। চুক্তিতে বিপরীত মর্ম কিছু না থাকলে অংশীদারদের অধিকার সম্বন্ধে নিম্নোক্ত আইনের বিধানসমূহ পড়বে। চুক্তিতে যদি ব্যতিক্রম কিছু না থাকে, তাহলে অংশীদারি আইনে কিছু অধিকারের কথা বলা আছে। যেমন প্রত্যেক অংশীদার ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, ব্যবসায় সংক্রান্ত সকল বিষয়ে অংশীদারদের মত প্রকাশের অধিকার রয়েছে, প্রত্যেক অংশীদার ব্যবসায় খাতা, হিসাবপত্র দেখা, পরীক্ষা এবং তার যে কোনো অংশের নকল গ্রহণ করতে পারবে। চুক্তিতে উল্লেখ থাকলে সেই অনুপাতে এবং চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান অংশে মুনাফা কি করতে পারবে, বন্টন করতে হবে। কোন অংশীদার ব্যবসা ঋণ প্রদান করলে উক্ত ঋণের উপর 6% সুদ পাবে। কোন অংশীদার ব্যবসা কোনো অর্থ ব্যয় করলে বা ব্যবসার জন্য দায় স্বীকার করলে ব্যবসা প্রতিষ্ঠান হতে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অংশীদারি ব্যবসা সকল অংশীদার একে অপরের প্রতিনিধিত্ব করে এবং তৃতীয় পক্ষের নিকট সকল অংশীদার দায়ী থাকবে। অংশীদার ক্ষেত্র বিশেষ ব্যবসায় বা অংশীদারি ভঙ্গের জন্য আদালত বা অন্য কোনো অংশীদারের নিকট আবেদন বা ইচ্ছা প্রকাশ করার অধিকার রাখে। এখন হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। অংশীদারদের মূলত হিসাব রক্ষণ পদ্ধতি, অংশীদার মূলধন এবং সংরক্ষণ পদ্ধতি। অংশীদারি কারবারের যে পরিমাণ অর্থ বা পণ্য সামগ্রী বিনিয়োগ করে থাকে, অর্থাৎ অংশীদারি কারবারে অংশীদারগণ যে পরিমাণ অর্থ বা পণ্য সামগ্রী বিনিয়োগ করে থাকে, ওটাকে মূলধন বলা হয়। অংশীদারি চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন সরবরাহ করে থাকে, তবে মূলধন কতটুকু কে সরবরাহ করবে এটা নির্ভর করে চুক্তি অনুযায়ী। চুক্তি না থাকলে সবাই সমান হারে মূলধন সরবরাহ করবে। অংশীদারি ব্যবসার অংশীদার মূলধন হিসাব সংরক্ষণের জন্য দুটি পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আর স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতি বলতে বোঝায় পরিবর্তন হবে, অর্থাৎ বছরের শুরুতে যে পরিমাণ মূলধন তারা বিনিয়োগ করেছে, বছরের শেষে সে পরিমাণ মূলধন থাকবে না, পরিবর্তন হবে। কেন? কারণ এই মূলধনের সাথে কিছু জিনিস যোগ বিয়োগ করা হবে। কি? অতিরিক্ত মূলধন যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি প্রফিট হয়, সেটা উত্তোলন করে নিয়ে গেল টাকা অংশীদাররা, সেটা যদি অংশীদারদের মূলধনের উপর সুদ ধার্য করা হয়, সুদ প্রদান করা হয়, উত্তোলনের উপর সুদ প্রদান করা হয়, কোনো অংশীদারদের বেতন দেওয়া হয়, এই সামগ্রিক বিষয়গুলো এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধনের সাথে যোগ অথবা বিয়োগ হয়। তাহলে এই বিষয়গুলো যোগ বা বিয়োগ করলে বছরের শুরুতে যে মূলধন ছিল, বছরের শেষে নিশ্চয়ই সেটা থাকবে না। সিম্পল জিনিস। আর ক্ষতে বলছে স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি। এখানে এই পদ্ধতিতে মূলধন বছরের শুরুতেও যা ছিল বছরের শেষেও সেটাই থাকবে। তাহলে কোশ্চেন হচ্ছে, এই যে মুনাফার অংশ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, এগুলো কোথায় যাবে? এই পদ্ধতিতে এগুলো মূলধনের সাথে যোগ বা বিয়োগ করা হবে না। তার জন্য আলাদা একটা হিসাব করা হবে, এটার নাম হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমরা দেখি কোন পদ্ধতিতে কি কি হিসাব করা হয়। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কি কি হিসাব করা হয়? দুটি হিসাব প্রস্তুত করি আমরা, লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব আর অংশীদারদের মূলধন হিসাব, এই দুটি হিসাবে পরিচালনা করে থাকি। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অংশীদারদের হিসাব রক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। করোনার মধ্যে সবাই সাবধানে থাকো, নিরাপদ দূরত্বে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই মাদক, ইভটিজিং এর মতো সামাজিক ব্যাধি থেকে
নিজেদেরকে দূরে রাখো এবং অন্যদেরকে এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখার জন্য উৎসাহিত করবে। আর তোমরা ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাও। তোমাদের হয়তো জানুয়ারির 2য় সপ্তাহে পরীক্ষা হবে, প্রথম সাময়িক পরীক্ষা, তার জন্য প্রিপারেশন নিতে থাকো, প্রস্তুতি নিতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।